আপুরা। আজকের ভিডিও ক্লাসে আমরা চ্যাপ্টার 8 এর প্রথম সৃজনশীল প্রশ্নটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমি তোমাদের সাথে রয়েছি আশিক শাহ। চলো তাহলে শুরু করা যাক। প্রথমেই আমরা ১ নম্বর সৃজনশীল প্রশ্নের যে উদ্দীপকটা সেটা একটু দেখে নেই। এখানে আমরা পর্যায়ক্রমিক ৩টা বিক্রিয়া দেখতে পাচ্ছি। অর্থাৎ একটার পর একটা যেই ৩টা বিক্রিয়া দেখলাম, প্রথম বিক্রিয়াটাতে আমরা দেখতে পাচ্ছি যে পেট্রোলিয়াম অক্সিজেনের সাথে বিক্রিয়া কার্বন ডাই অক্সাইড, পানি এবং শক্তি উৎপন্ন করছে। দ্বিতীয় বিক্রিয়াটাতে আমরা দেখতে পাচ্ছি যে এই ইউরেনিয়ামকে নিউট্রন যখন আঘাত করে সেখানে বেরিয়াম এবং ক্রিপ্টন উৎপন্ন হচ্ছে এবং আরও নতুন ৩টি নিউট্রন উৎপন্ন হচ্ছে এবং পাশাপাশি শক্তি উৎপন্ন হচ্ছে। এবং শেষের বিক্রিয়াটাতে জিঙ্কের সাথে কপার ক্লোরাইডের বিক্রিয়ায় আমরা দেখতে পাচ্ছি জিঙ্ক ক্লোরাইড এবং কপার এবং তার পাশাপাশি শক্তি উৎপন্ন হচ্ছে। এখন চলো আমরা দেখে নিই যে এই ৩টি বিক্রিয়ার প্রেক্ষিতে আমাদের কি কি প্রশ্ন রয়েছে। ক নম্বরে বলা হচ্ছে ইলেকট্রোপ্লেটিং কি। খতে আমরা দেখতে পাচ্ছি তড়িৎ রাসায়নিক কোষে লবণ সেতুর ব্যবহার করা হয় কেন, এবং গতে বলা হচ্ছে উদ্দীপকের দ্বিতীয় বিক্রিয়াটি রাসায়নিক বিক্রিয়া নয়, ব্যাখ্যা করো। আর সবশেষে শক্তি উৎপাদনে ১ ও ২ নংয়ের যে বিক্রিয়া সেই বিক্রিয়ার তুলনা। তাহলে প্রথমেই চলে আসছে ইলেকট্রোপ্লেটিং কি। তোমরা ইতিমধ্যে সবাই জানো যে তড়িৎ বিশ্লেষণের সাহায্যে যদি আমরা কোনো ধাতুর উপরে অন্য একটা ধাতুর প্রলেপ দিই সেই প্রক্রিয়াটাকে বলা হয় ইলেকট্রোপ্লেটিং। এখন যেই ধাতুটার উপরে অন্য ধাতুর প্রলেপ দেওয়া হয় সেই ধাতুটা হয় বেশি সক্রিয়, এবং অন্য ধাতু যেটার প্রলেপ দেই আমরা সেটা হয় কম সক্রিয়। অর্থাৎ সংক্ষেপে তুমি বলতে পারো যে তড়িৎ বিশ্লেষণের সাহায্যে কোনো সক্রিয় ধাতুর উপর অপেক্ষাকৃত কম সক্রিয় ধাতুর প্রলেপ দেওয়াটাকে আমরা বলি ইলেকট্রোপ্লেটিং। এর কারণটা কি? এর কারণটা খুবই সহজ। সেটা হচ্ছে যে কম সক্রিয় ধাতুর প্রলেপটা যদি উপরে থাকে সেটা সহজে বাতাসের অক্সিজেন কিংবা জলীয় বাষ্পের সংস্পর্শে আসে না। সেজন্য ভেতরের যেই ধাতুটা, সক্রিয় ধাতুটা, সেটা অনেক দিন সুরক্ষিত থাকে। আমাদের খ নম্বর প্রশ্নে ছিল যে তড়িৎ রাসায়নিক কোষে লবণ সেতু ব্যবহার করা হয় কেন। লবণ সেতু পড়ানোর সময় আমি তোমাদের বারবার বলে এসেছি যে লবণ সেতু মূলত আমরা দুটো কাজে ব্যবহার করি। প্রথম কাজটা হচ্ছে কি, কোষের যে চার্জ নিরপেক্ষতাটা সেটা বজায় থাকে, এবং দ্বিতীয় কারণটা হচ্ছে বর্তনীর একটা পরোক্ষ সংযোগ সাধন ঘটে। তাহলে চলো আমরা এখানেও দেখতে পাচ্ছি যে দুটি কারণেই আমরা মূলত লবণ সেতুকে ব্যবহার করে থাকি। এখানে আমরা লবণ সেতুর একটা উদাহরণ দেখতে পাচ্ছি যে এই পাশে আমাদের রয়েছে কে, এখানে রয়েছে জিঙ্ক অ্যানোড এবং তড়িৎ বিশ্লেষ্য হিসেবে রয়েছে জিঙ্ক সালফেট। আর এখানে ক্যাথোড হিসেবে রয়েছে কপার দণ্ড এবং দ্রবণ হিসেবে রয়েছে কপার সালফেট, এবং লবণ সেতুতে আমরা পটাশিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়নকে দেখতে পাচ্ছি। তাহলে প্রথমে যেটা বলছিলাম যে লবণ সেতু কোষের বর্তনী পূর্ণ করে অর্ধকোষদ্বয়ের উভয় দ্রবণের মধ্যে সংযোগ স্থাপন করার মাধ্যমে। অর্থাৎ লবণ সেতুটা কোষের বর্তনীটা এইভাবে পূর্ণ করে। অর্থাৎ এই সংযোগটাকে আমরা বলতে পারি কি, এক ধরনের পরোক্ষ সংযোগ। আর সরাসরি সংযোগ তো এটা। এবং দ্বিতীয় কারণটাই প্রধান কারণ মূলত, যেটা হচ্ছে যে তুমি এখানে দেখতে পাচ্ছ, আমরা এর আগেও পড়ে এসেছি যে জিঙ্ক অ্যানোডটা কি করে, ধীরে ধীরে জিঙ্ক আয়ন পরিণত হয় এবং দুটি ইলেকট্রন ত্যাগ করে। দুটি ইলেকট্রন ত্যাগ করার মাধ্যমেই সে মূলত জিঙ্ক আয়নে পরিণত হয়। তো ইলেকট্রন দ্বয়কে সে দণ্ডের গায়ে রেখে দিয়ে আয়নটা দ্রবণে চলে আসে। তো এক সময় জিঙ্ক আয়নের পরিমাণটা অনেক বৃদ্ধি পায়। আবার এদিকেও খেয়াল করে দেখো যে এই কপার এই দ্বন্দ্ব থেকে ইলেকট্রন গ্রহণ করতে করতে একটা সময় কপার 2+ আয়নের পরিমাণ কিন্তু হ্রাস ঘটে, এবং এখানে সালফেট আয়নটা অনেক পরিমাণে বেশি থেকে যাচ্ছে, বা তুমি বলতে পারো যে এখানে কপার 2+টা অনেক কমে যাচ্ছে। তাহলে এদিকে যখন জিঙ্ক 2+ বা জিঙ্ক আয়নের ঘনত্বটা বা ঘনমাত্রাটা বেড়ে যাচ্ছে, তখন লবণ সেতুর যে ঋণাত্মক আয়নটা, এখানে বলতে পারো যে আমাদের ছবি অনুযায়ী ক্লোরাইড আয়ন, সে কি করে, এই পাশটাকে নিউট্রাল করে দেয়। আবার এখানে যখন ধনাত্মক আয়নের ঘাটতি সৃষ্টি হয়, তখন আমাদের লবণ সেতু থেকে পজিটিভ যে আয়নটা, অর্থাৎ ধনাত্মক এখানে পটাশিয়াম আয়নটা, সে এসে এদিকটাকে নিউট্রাল করে দেয়। অর্থাৎ এর মাধ্যমেই কিন্তু কোষের চার্জ নিরপেক্ষতাটা বজায় থাকে। এরপরে গ নম্বর প্রশ্নে চলে আসি। এখানে বলছিল যে উদ্দীপকের দ্বিতীয় বিক্রিয়াটি রাসায়নিক বিক্রিয়া নয়, ব্যাখ্যা করো। এর কারণটা কি? আসলে আমরা খেয়াল করলাম যে উদ্দীপকের দ্বিতীয় বিক্রিয়াটা হচ্ছে যে ইউরেনিয়ামের সাথে নিউট্রনের যে বিক্রিয়া, অর্থাৎ ইউরেনিয়ামকে নিউট্রন দিয়ে আঘাত করার ফলে যে বেরিয়াম ক্রিপ্টন সৃষ্টি হলো এবং 3টি নিউট্রন সৃষ্টি হলো সেটা, এবং এখানে শক্তি উৎপন্ন হচ্ছে। তাহলে দ্বিতীয় বিক্রিয়াটা আমরা এটা দেখে আসলাম, এবং আমরা মূলত জানি যে কোনো রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে কি ঘটনা ঘটে। রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে যে বিক্রিয়ার মৌলগুলো বা বিক্রিয়ার যৌগগুলো, বিক্রিয়ক যারা, তারা বিক্রিয়া করে নতুন পদার্থ উৎপন্ন করে, যেটাকে আমরা বলি উৎপাদ। এবং আমরা
রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে দেখি যে বিক্রিয়ক ভেঙে যাচ্ছে এবং ধীরে ধীরে উৎপাদ উৎপন্ন হচ্ছে, যেখানে বিক্রিয়কের বন্ধনগুলো ভেঙে যায়, উৎপাদের নতুন বন্ধন সৃষ্টি হয়। সেখানে তাপের শোষণ ঘটতে পারে, তাপের উদ্গীরণ ঘটতে পারে, মানে তাপের যে উৎপাদনটা সেটা হতে পারে। এবং বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি কি মৌলসমূহের মধ্যে ইলেকট্রনের আদান প্রদানের ফলে বা ইলেকট্রন শেয়ারিংয়ের ফলে যৌগ সৃষ্টি হচ্ছে। এটাই কি মূলত আমাদের রাসায়নিক বিক্রিয়ার যে বৈশিষ্ট্য সেটা, তাই তো। কিন্তু ২ নম্বর বিক্রিয়াটাতে আমরা একটু ভিন্ন ধরনের ঘটনাই দেখতে পাচ্ছি, যেখানে দেখছি কি আমাদের ইউরেনিয়ামকে যখন নিউট্রন এসে আঘাত করছে, সেখানে সৃষ্টি হচ্ছে বেরিয়াম এবং ক্রিপ্টন এবং সাথে আরও ৩টি নিউট্রন। কেন এই ঘটনাটা ঘটছে বা এই ঘটনাটা দিয়ে আমরা কি বুঝতে পারছি মূলত? এখানে ইউরেনিয়ামটা ভেঙে, অর্থাৎ ইউরেনিয়াম তো একটা পৃথক ধরনের নিউক্লিয়াস, সেটা ভেঙে গিয়ে দুটি ভিন্ন ধরনের নিউক্লিয়াস সৃষ্টি হচ্ছে, বেরিয়াম এবং ক্রিপ্টন। রাসায়নিক বিক্রিয়ায় কি কখনো নিউক্লিয়াসের পরিবর্তন ঘটে? কখনো কিন্তু আমাদের নিউক্লিয়াসের পরিবর্তন ঘটে না। যেমন সোডিয়াম ক্লোরিন বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন করছে, সেখানে কি সোডিয়ামের নিউক্লিয়াস পরিবর্তিত হচ্ছে, পরিবর্তিত হয়ে অন্য কোনো নিউক্লিয়াস হয়ে যাচ্ছে? পটাশিয়াম বা অ্যালুমিনিয়াম না, হচ্ছে না কিন্তু। আবার তুমি অন্যান্য বিক্রিয়াগুলোর ক্ষেত্রেও দেখবে, সেখানেও যেমন আমরা যদি ৩ নম্বর বিক্রিয়াটার ক্ষেত্রে দেখি যে জিঙ্ক এখানে কি পরিবর্তিত হয়ে অন্য কিছুতে পরিণত হচ্ছে না, সে জিঙ্কই থেকে যাচ্ছে কিন্তু অন্য একটা যৌগ গঠন করছে সে। কপারের ক্ষেত্রেও তাই। কিন্তু নিউক্লিয়ার বিক্রিয়াতে মূলত নিউক্লিয়াসটা ভেঙে গিয়ে অন্য ধরনের নিউক্লিয়াস বা অন্য প্রকৃতির নিউক্লিয়াস সৃষ্টি করে। এটাই হচ্ছে নিউক্লিয়ার বিক্রিয়ার বিশেষত্ব। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে উচ্চ শক্তি সম্পন্ন নিউট্রনের আঘাতে আমাদের ইউরেনিয়াম নিউক্লিয়াসটা ভেঙে দুটি ভিন্ন ধরনের নিউক্লিয়াস সৃষ্টি করছে। একটা হচ্ছে বেরিয়াম আর একটা হচ্ছে ক্রিপ্টন। তাহলে আমরা সংক্ষিপ্ত আকারে যদি বলি যে যেসব বিক্রিয়ায় কোনো মৌলের নিউক্লিয়াস ভেঙে এক বা একাধিক হালকা নিউক্লিয়াসের সৃষ্টি হয়, সেক্ষেত্রে আমরা তাদেরকে বলি নিউক্লিয়ার বিক্রিয়া। তার মানে ভারী কোনো মৌলের নিউক্লিয়াস ভেঙে যাচ্ছে, তাই তো, ভেঙে গিয়ে হালকা এক বা একাধিক নিউক্লিয়াসের সৃষ্টি করছে, তাকে নিউক্লিয়ার বিক্রিয়া বলা হচ্ছে। তো উল্লেখিত বিক্রিয়াটাতে আমরা দেখতে পাচ্ছি একটা বড় নিউক্লিয়াস ভেঙে দুটি ছোট নিউক্লিয়াস, তুলনামূলক তার তুলনায় ছোট দুটি নিউক্লিয়াস সৃষ্টি করছে, একটা হচ্ছে বেরিয়াম আর একটা হচ্ছে ক্রিপ্টন। এই ধরনের বিক্রিয়াগুলোকে কিন্তু নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া বলা হয়ে থাকে এবং এই ধরনের বিক্রিয়ায় প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন হয়। আমি তোমাদের যখন চেইন রিঅ্যাকশন দেখিয়ে এসেছিলাম নিউক্লিয়ার বিক্রিয়ার পাশাপাশি, তখনও তোমাদেরকে এসব জিনিস বুঝিয়ে এসেছি। এবং এই যে দ্বিতীয় ধরনের যে বিক্রিয়াটা, এটা কি? এটা কোনো রাসায়নিক বিক্রিয়া নয়, বরং এটা হচ্ছে নিউক্লিয়ার বিক্রিয়া। তাহলে এই ছিল আমাদের গ নম্বর প্রশ্নের উত্তর। এবার আমরা যদি ঘতে চলে যাই, ঘতে বলা হচ্ছে যে শক্তি উৎপাদনে ১ এবং ৩ নম্বর বিক্রিয়ার তুলনা করো। তাহলে ১ এবং ৩ নম্বর বিক্রিয়ায় কি কি রয়েছে তোমরা যদি একটু ভালোভাবে খেয়াল করো। প্রথম বিক্রিয়ার ক্ষেত্রে আমি যদি বলি, এখানে প্রথম বিক্রিয়াটাতে রয়েছে পেট্রোলিয়াম, সেখানে অক্সিজেনের সাথে যুক্ত হয়ে কার্বন ডাই অক্সাইড এবং পানি উৎপন্ন করছে, তার পাশাপাশি কিছু শক্তি উৎপন্ন হচ্ছে। এবং ৩ নম্বর বিক্রিয়ায় জিঙ্ক কপার ক্লোরাইডের সাথে বিক্রিয়া করে জিঙ্ক ক্লোরাইড কপার এবং শক্তি উৎপন্ন করছে। তো প্রথম যেই সাদৃশ্যটা তাদের মধ্যে রয়েছে, তুলনায় আমরা সাদৃশ্য বৈসাদৃশ্য দুইটাই উল্লেখ করব। প্রথমত এখানে যেটা দেখতে পাচ্ছি আমরা দুইটি বিক্রিয়ায় কি রাসায়নিক বিক্রিয়া। বৈসাদৃশ্যের ক্ষেত্রে আমরা যদি আসি, তাহলে কিছু জিনিস আমরা লক্ষ্য করব। প্রথম বিক্রিয়ার ক্ষেত্রে ১ নং বিক্রিয়াটির ক্ষেত্রে বলা হচ্ছে যে এটা হচ্ছে পেট্রোলিয়ামের বিয়োজন বিক্রিয়া। এটাকে তুমি অন্যভাবে উপস্থাপন করতে পারো। কিরকম সেটা? এখানে তুমি এটাকে পেট্রোলিয়ামের দহন বিক্রিয়াও বলতে পারো, কারণ আমরা জানি যে অক্সিজেনের উপস্থিতিতে কোনো পদার্থকে জ্বালানো বা পোড়ানোকেই দহন বলা হয়ে থাকে। এবং আমাদের জৈব যৌগ বা পেট্রোলিয়ামের দহনে আমরা সব সময় বা বেশিরভাগ ক্ষেত্রে কার্বন ডাই অক্সাইড, পানি এবং শক্তি পাব। বৈসাদৃশ্যের ক্ষেত্রে আমি প্রথমে ১ নম্বর বিক্রিয়াগুলোর কথা বলছি। ১ নম্বর বিক্রিয়ার কথাগুলো বলবো, এরপরে ৩ নম্বরে আসবো। ১ নম্বর বিক্রিয়ায় পেট্রোলিয়ামের দহনের ফলে তাপশক্তি উৎপন্ন হচ্ছে, যেটা আমরা জানি যে বেশিরভাগ ক্ষেত্রে অর্থাৎ সব ক্ষেত্রেই দহন বিক্রিয়া তাপশক্তি উৎপন্ন ঘটে এবং এই তাপশক্তিটাকে বিদ্যুৎ উৎপাদনের কাজে ব্যবহার করা হয়ে থাকে। ৩ নম্বর বিক্রিয়ার ক্ষেত্রে আমি যদি বলি, এটা হচ্ছে একটা প্রতিস্থাপন বিক্রিয়া। খেয়াল করে দেখো এখানে কপার ক্লোরাইড, এই কপার ক্লোরাইডের কপারকে কে প্রতিস্থাপিত করছে? জিঙ্ক করে সেখানে সে জিঙ্ক ক্লোরাইড উৎপন্ন করছে এবং তার পাশে এখানে কপার সৃষ্টি হচ্ছে।
অন্যভাবে যদি আমি এটাকে উপস্থাপন করি, এটা কিন্তু জারণ বিজারণ বিক্রিয়াও বটে। এখানে জিঙ্কের জারণ মানটা কত? 0। এখানে জিঙ্কের জারণ মানটা হচ্ছে +2, তার মানে জারণ মান বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ জিঙ্কের এখানে কি ঘটেছে? জারণ ঘটেছে। আবার বিপরীতভাবে আমি যদি কপার ক্লোরাইডে কপারের জারণ মান দেখি, এখানে কপারের জারণ মান হচ্ছে +2 এবং উৎপাদে কপারের জারণ মানটা কত? 0। তার মানে এখানে এই যৌগটার বা বলতে পারো যে কপারের এখানে বিজারণ ঘটেছে। তাহলে এই হচ্ছে ৩ নম্বর বিক্রিয়ার পরিচয়। এই বিক্রিয়ায় মূলত কি ঘটছে? এই বিক্রিয়ায় তড়িৎ রাসায়নিক প্রক্রিয়ায় বিদ্যুৎ শক্তি উৎপাদিত হচ্ছে। অর্থাৎ এর আগেও তোমরা এই ধরনের বিক্রিয়া দেখে এসেছো। একটু আগে আমি যখন লবণ সেতু বোঝাচ্ছিলাম তখনই তোমরা দেখেছো এই ধরনের বিক্রিয়া। এবং সবশেষে এই ধরনের তড়িৎ রাসায়নিক কোষের মাধ্যমে, তো মূলত আমরা এখানে তড়িৎ রাসায়নিক কোষের সংজ্ঞায় আমরা দেখে এসেছি যে সেখানে কি থাকে? সেখানে অ্যানোড ক্যাথোড থাকছে, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ থাকছে, সেখান থেকে বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে। সেই বিদ্যুৎকে আমরা কাজে লাগাচ্ছি। তো কোন, কোন ক্ষেত্রে এই তড়িৎ রাসায়নিক কোষের বিদ্যুৎকে কাজে লাগাতে পারি আমরা? যেমন বলতে পারি যে টর্চ লাইট, বাল্ব কিংবা রিমোট ইত্যাদি ব্যবহার করার ক্ষেত্রে। কিন্তু বড়, বড় সব ক্ষেত্রে কিন্তু আমরা এটাকে ব্যবহার করতে পারি না। তাহলে একদম সংক্ষেপে যদি আমি বলতে চাই যে ১ এবং ৩ এর তুলনায় কি আসবে? প্রথমেই সাদৃশ্যের ক্ষেত্রে বা মিলের ক্ষেত্রে তারা দুজনেই হবে রাসায়নিক বিক্রিয়া, এবং অমিলের ক্ষেত্রে আমি যদি একদম সংক্ষেপে বলি যে প্রথম বিক্রিয়াটাতে এইটাতে পেট্রোলিয়ামের দহনের ফলে তাপশক্তি উৎপন্ন হচ্ছে। আর ৩ নম্বর বিক্রিয়াটাতে কি ঘটছে? তড়িৎ বিশ্লেষণ বিক্রিয়ার মাধ্যমে বা প্রক্রিয়ার মাধ্যমে সরাসরি বিদ্যুৎ শক্তি উৎপাদিত হচ্ছে। এই ছিল শক্তি উৎপাদনে ১ এবং ৩ নম্বর বিক্রিয়ার তুলনা। তাহলে সৃজনশীল, প্রথম সৃজনশীল অর্থাৎ ১ নম্বর সৃজনশীলটা আশা করি তোমরা সহজেই বুঝতে পেরেছ। এরপরের ক্লাসে আমরা দ্বিতীয় সৃজনশীল এবং তার পরবর্তী ক্লাসে তৃতীয় সৃজনশীল নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাহলে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।